जय श्री केदार। সবথেকে প্রবলেমেটিক হচ্ছে এই যে এই পনিগুলো। এখানে আমাদের সঙ্গে আন্টির দেখা হলো, পরিচয় করিয়ে দিই। আর এই মুহূর্তে আমি আমার টেন্টে বসে নিয়ে নিয়েছি লাঠি, পরে নিয়েছি রেইনকোট। এবার চলো। জয় শ্রী কেদার। গুড মর্নিং বন্ধুরা। এখন ঘড়িতে বাজে ঠিক 3:30, আর আমি রয়েছি কেদারনাথ ধামের ঠিক আগে গৌরীকুণ্ডে। তোমাদের সবাইকে প্রথমেই স্বাগত জানাই আমার চ্যানেল অনন্যার ঝুলির আরেকটি নতুন ভিডিওতে। আজ আমাদের যাত্রা শুরু হচ্ছে। আমরা গৌরীকুণ্ড থেকে যাত্রা শুরু করব, আর একেবারে কেদার পৌঁছতে হবে। কেদারে গিয়ে আমাদের ক্যাম্প বুক রয়েছে, সেখানে আজকে রাত্রিটা থাকবো। প্ল্যান তো অনেক কিছুই আছে, দেখা যাক কতটা করতে পারি। আপাতত রওনা হব। जय श्री केदार। চলো। একদিন কাটানোর জন্য যে জিনিসপত্র খুব এসেনশিয়াল শুধুমাত্র সেগুলো সাথে নিয়ে বাকি জিনিসপত্র ট্রলিতে ঢুকিয়ে ট্রলি গতকাল রাতেই ক্লোকরুমে জমা করে দিয়েছিলাম। তাই এখন কাঁধে ব্যাগ ও হাতে লাঠি নিয়ে বেরিয়ে পড়লাম। লাঠি কিনে নিয়েছি কালকে। আমাদের লাঠি পড়েছে 20 টাকা করে, এমনিতে 50 টাকা করে নাকি, কিন্তু আমরা একটু সস্তাতেই পেয়েছি। চলো, এবার তো অন্ধকার, আমি প্রথম দিকে ভিডিওগুলো তোমাদেরকে করে দেখাতে পারছি না, অন্ধকারে কিছু বোঝা যাবে না, রাস্তায় বেশি আলো নেই, তোমাদেরকে তারপরে দেখাবো। দেখেছো আমাদের কত উঁচু, আমরা এখনো হোটেল থেকে নামতেই পারিনি। এই দেখো এই রাস্তা, এই যে রাস্তা, এই যে সবাই যাচ্ছে, এই রাস্তা দিয়ে এখন আমরাও চলবো। ঘড়ির কাঁটা তখন 4-এর ঘর ছুঁই ছুঁই, টেম্পারেচার 0 ডিগ্রি। আমরা বেরোলাম। এই হলো গৌরীকুণ্ডের লোকাল মার্কেট। রওনা হওয়ার আগে তোমরা কিন্তু এখান থেকে ব্রেকফাস্ট করে নিতেই পারো, দোকানপাট সারা রাত খোলা থাকে। গৌরীকুণ্ড থেকে তোমরা কিন্তু প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটারও কিনে নিতে পারো, তার কারণ এখানে যে বোতলের দাম 30 টাকা সেটিই কিন্তু কেদার পৌঁছতে পৌঁছতে 100 টাকায় রূপান্তরিত হবে। আর জল শেষ হয়ে গেলে মাঝে অনেক জায়গা পাবে যেখানে জল ভরে নিতেও পারবে। ফোনের নেটওয়ার্ক বলতে শুধুমাত্র এয়ারটেল কিংবা জিও, তাদের অবস্থাও নিতান্তই দুর্বল। তাই এখানকার দোকানদাররা অনলাইন ট্রানজ্যাকশন অ্যাকসেপ্ট করে না বললেই চলে। তবে এখানে কিছু দোকান রয়েছে যাদের কাছে তুমি অনলাইনে পেমেন্ট করলে তারা 3% কেটে তোমাকে ক্যাশে ফেরত দেবে। অর্থাৎ তুমি যদি 10,000 টাকা অনলাইনে পেমেন্ট করো তাহলে 9,700 টাকা তুমি হাতে পাবে। এই রকমই যারা পর্যাপ্ত পরিমাণে ক্যাশ নিয়ে আসবে না তারা এই রকম দোকানগুলোতে গিয়ে তোমরা ক্যাশ পেয়ে যেতে পারো। ভোরের আলো ফুটতেই যে দৃশ্য তোমার মনের ক্যানভাসে দীর্ঘ ছাপ ফেলবে তা হলো এই। চারিদিকে কালো পাহাড়ের মাঝখানে দৃশ্যমান এই উজ্জ্বল বরফাবৃত পাহাড়। হাঁটা শুরু করতেই গরম লাগতে শুরু করলো, তাই গরম কাপড়গুলো আমরা এক এক করে খুলে আমাদের ব্যাগে রাখা শুরু করলাম। তাই ব্যাগে এসবের জন্য কিছুটা জায়গা রাখতে হবে। যে কোনো জায়গায় ট্রেক করার সময় শরীর ভীষণ ডিহাইড্রেটেড হয়ে যায়, তাই কিছুক্ষণ বাদে বাদে জল খাওয়া ভীষণ জরুরি হয়ে পড়ে। সেই কারণে ওআরএস সাথে রাখাটা ম্যান্ডেটরি। তাই জলের সাথে ওআরএস মিশিয়ে রাখলে এবং ওই জল বারবার পান করলে শরীরকে ডিহাইড্রেশন থেকে বাঁচানো যায়। গৌরীকুণ্ড থেকে কেদার প্রায় 16 কিলোমিটারের পথ। বিপর্যয়ের পর এই রাস্তা 18 থেকে 19 কিলোমিটার হলেও হাঁটার সময় কিন্তু সে রাস্তা 20 থেকে 25 কিলোমিটার বলে মনে হয়।
রাস্তায় মোট 10টি স্টপ রয়েছে। যাদের টানা হেঁটে কেদার পৌঁছতে অসুবিধে মনে হবে তারা এসব জায়গায় নিজেদের টেন্ট করে বা টেন্ট ভাড়া নিয়ে থাকতে পারো রাত্রে। আমরা এখন পৌঁছে গেছি জঙ্গল চট্টিতে। এইটা গৌরীকুণ্ড থেকে প্রায় 4 কিলোমিটার দূরে। এটাই প্রথম স্টপ জঙ্গল চট্টি। এইখানে তোমার স্বাস্থ্যকেন্দ্রও আছে, যদি কারো শরীর খারাপ করে তাহলে সেখানে যেতে পারবে। প্লাস হচ্ছে শৌচালয় রয়েছে, ইউজ করতে পারবে। তার আগেও অবশ্য অনেকগুলো কিছু দূর অন্তর অন্তরই রয়েছে, টয়লেটস রয়েছে, জলের ব্যবস্থা রয়েছে, তুমি চা, ম্যাগি, কফি যা খেতে চাইবে রয়েছে। আমরা প্রথম স্টপ নিলাম হচ্ছে জঙ্গল চট্টিতে। এই দেখো, এই যে দোকানপাট। আর হ্যাঁ, আমরা রওনা হয়েছিলাম একদম ঘড়ির কাঁটা ধরে 3:59, মানে ধরে নাও এই 4টে। আর জঙ্গল চট্টিতে পৌঁছেছি হচ্ছে 6:05, মানে মোটামুটি ধরো 2 ঘন্টা। 2 ঘন্টায় 4 কিলোমিটার। একটু তো কষ্ট আছেই, তো অত সহজ নয়। সব থেকে প্রবলেমেটিক হচ্ছে এই যে এই পনিগুলো, এই দেখো এই পনিগুলো রাস্তা জুড়ে চলে, পটি করে, রাস্তা নোংরা। প্লাস হচ্ছে ওরা যেতে গিয়ে ওরা তো বুঝতে পারে না, ধাক্কা দিতে 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 চলে যায়। এবার তাতে একটু সাবধানতা অবলম্বন করতে হবে, যাতে পনিগুলোর থেকে একটু সাবধানে থাকা যায়, একটু দূরত্ব বজায় রেখে। কোনো একটা সাইডে ওদের ঠিক নেই, ওরা মাঝখান দিয়েও চলতে পারে, 2 সাইড দিয়েও চলতে পারে। তোমাকে ওদের যাত্রাপথ দেখে নিজের যাত্রাপথ ঠিক করতে হবে। তবে আপাতত বেশ ভালো লাগছে। এখান থেকে সূর্যোদয় তো দেখা যায়নি, তবে মানে আমরা বেশ কিছু দূর আসতেই ভোরের আলো যখন ফুটেছে আর কি, তখন আমরা দেখলাম খুব সুন্দর একদম বরফে আবৃত একটা পাহাড়। তো যা হোক, ওইটা দেখে আমাদের থাকান অনেকটা কমে গেছে। চলো এখন তাহলে একটু ব্রেকফাস্ট করে নিই। আমরা ম্যাগি স্যুপ অর্ডার করেছি, ওটা খেয়ে আবার হাঁটা দেবো। আমরা এখানে ব্রেকফাস্ট করতে এসেছি। এখানে আমাদের সঙ্গে এক আন্টির দেখা হলো, পরিচয় করিয়ে দিই। ये जो आंटी जी है ये झारखंड से आई है। आंटी जी आप कल कहाँ रुके थे? गौरीकुंड या कौन सा? गौरीकुंड में। और सुबह कब निकले? 6 बजे। आंटी जी 6টার সময় বেরিয়ে পড়েছে। আন্টি জি ডলিতে আসছে, হাজব্যান্ডও আছে। কিন্তু আন্টি জি কত স্মার্ট, একা একা এসে এখানে বেশ চা অর্ডার করে চা খেয়ে নিচ্ছে। হাজব্যান্ড আলাদা। बेटी थी वेस्ट बंगाल में। अच्छा, वेस्ट बंगाल में कहाँ पे? कमाल स्टेट बैंक में। अच्छा, अब तो अच्छा ही हुआ हमारे वहाँ का हो गए। हम नॉर्थ बंगाल से, वो दार्जिलिंग के पास सिलीगुड़ी आगे का स्टेशन जो है अलीबाग वहीं पे है। बहुत अच्छा लगा आंटी जी, आप अच्छे से आइए। जय श्री केदार। आंटी जी आपका नाम क्या है? निर्मला चौबे। निर्मला चौबे। हम ब्राह्मण है। अच्छा अच्छा, मेरा नाम अनन्या है। हाँ। এরপর অল্প কিছু খেয়ে আন্টিকে বিদায় জানিয়ে আমরা এগিয়ে চললাম সামনের দিকে। নর্থ বেঙ্গলে থাকার সুবাদে পাহাড়, নদী, ঝোড়া এসবের সঙ্গে বন্ধুত্ব আমাদের অনেক আগে থেকেই। তবুও এখানে এসে মনে হচ্ছিল হিমালয়ের এমন শোভা যেন আমি আগে কখনো দেখিনি। তাই যা দেখেছি তাই চোখের লেন্সে ক্যাপচার করেছি, আর তার কিছু কিছু ঝলক তোমাদের সাথেও শেয়ার করছি। সত্যি মানে ট্রেক করে আসার একটা আলাদাই মজা আছে। যতই সময় লাগুক, হ্যাঁ, ট্রেক করেই আসা উচিত। আমরা যতটা না স্লিপ করছি, ঘোড়া যাচ্ছে বেশি স্লিপ করছে। রিস্ক তো সেখানে আরো বেশি, নিজের থেকে বেশি কাউকে ভরসা করা যায় না। এবং এতটাই স্লিপ করছে। আমরা তো রাতের অন্ধকারে রওনা হয়েছি, তো সেখানে দেখতে পাচ্ছিলাম ঘোড়ার পায়ে তো লোহার খুর লাগানো। তো যখন স্লিপ করছে, পাথরের ঘষাতে আগুনের স্পার্ক বেরোচ্ছে সেখান থেকে, মানে এত জোরে জোরে স্লিপ করছে। তো আমার দেখেই ভয় করছে। পিট্টুও আছে, পিট্টু যারা নিয়ে যাচ্ছে তাদেরকে দেখে ভীষণ মায়া হচ্ছে।
আর যারা ডলি নিয়ে যাচ্ছে তাও তো তারা 4 জন মিলে একজনের ওয়েট নিচ্ছে, আর পিট্টু যে সে একাই নিয়ে যাচ্ছে। তোমাদেরকে রেটগুলো বলে দিই। পনির রেট হচ্ছে 3,500 টাকা পার পারসন। পিট্টুর রেটও তাই 3,000 পার পারসন, হচ্ছে 60 কিলো অবধি। তারপরে যত ওয়েট বাড়বে তার উপরে আরও ওরা টাকা বাড়াতে থাকবে। আর হচ্ছে তোমার ডলি হচ্ছে 8,000 টাকা পার পারসন। তো তোমরা সেগুলো সবে করেই আসতে পারো, কিন্তু আমার মতে তোমরা, হ্যাঁ দেখিয়েছি, আমার মতে তোমরা আর একটা ব্যবস্থা আছে, সেটা হচ্ছে হেলিকপ্টার। হেলিকপ্টারে মনে হয় 9,000 বোধ হয় ছিল না, সেটা তোমাদেরকে আগে থেকে রেজিস্ট্রেশন করতে হয়। আর হেলিকপ্টারে তুমি চড়তে গেলে ফাটা কিংবা সেফসি থেকে তোমাকে হেলিপ্যাডে গিয়ে হেলিকপ্টারে চড়তে হবে। ওইখানেও মোটামুটি 500 মিটার আগে, মন্দিরের 500 মিটার আগে নামিয়ে দেবে, সেখান থেকে আবার 500 মিটার মতন হেঁটে যেতে হবে। তো সেটা কোনো অসুবিধা হয় না। আবার হেলিকপ্টারে আবার ব্যাক করবে তোমার ওই আপ অ্যান্ড ডাউন দুটো মিলিয়েই রেট করা থাকে, তো আগে থেকে রেজিস্ট্রেশন করতে হয়। তবে সব থেকে ভালো হচ্ছে নিজের পায়ে হেঁটে আসা। মানে কেদারের সব থেকে বড় যেটা, সবচেয়ে সুন্দর জিনিস যেটা, সেটা হচ্ছে বাবার দর্শন তো হচ্ছেই, তার সাথে এই দুই ধারের যে অপরূপ দৃশ্য, সেটা তুমি হেঁটে গেলে যেখানে ইচ্ছে করবে সেখানে একটু দাঁড়িয়ে একটু মানে প্রাকৃতিক শোভা দেখা যায়, তাই না বলো? আচ্ছা এইটা ভাবো একবার রঞ্জন, যে মানে যখন মানে এগুলো কিচ্ছু ছিল না, রাস্তা কিচ্ছু ছিল না, তখন আমাদের আদিগুরু শঙ্করাচার্য এই রাস্তা দিয়ে এসে ওই কেদার মন্দিরে গিয়েছিলেন, ভাবা যায়? এরপর এই অপরূপ শোভা আর কিছুক্ষণ উপভোগ করে আমরা এগোলাম আমাদের গন্তব্যের দিকে। তবে যাওয়ার আগে 2-4 পিকচার তো বানতাই হ্যায়, তাই কি না? আমরা পৌঁছে গেছি ভীমবালি। এই যে এখানে সাইনবোর্ড দেখা যাচ্ছে, এখানে দেখা যাচ্ছে রামবাড়া আর 1 কিলোমিটার আছে। যতটা শুনেছি রামবাড়া অবধি তো রাস্তা মোটামুটি এইরকম, রামবাড়ার পর থেকে চড়াইটা স্টার্ট হয়, একটু টাফ হয়। এখানে চড়াই খুব বেশি নেই, তবে কখনো কখনো যে সিঁড়িগুলো থাকলে একটু কষ্ট হচ্ছে, তবে তাও টুকটুক করে হাঁটতে হাঁটতে এলে কোনো অসুবিধে হয় না। আর বাবানের সঙ্গে আমরা সামার ক্যাম্পে যেতাম, যে সেখানে গিয়ে কিছু জিনিস শিখেছিলাম। ওনারা বলতেন বসাটা ঠিক না চলতে চলতে, আর একটু পরপর যদি এই 10 সেকেন্ড 15 সেকেন্ডের রেস্ট নিয়ে যাওয়া যায় তাহলে ভালো হয়। হ্যাঁ, এখানে পা ব্যথার প্রবলেম আমাদের হচ্ছে না, আমাদের যেটা হচ্ছে ওটা একটু শ্বাসের প্রবলেম হচ্ছে, তো শ্বাস খুলছে আর কি। তো সেটার জন্য ওই 10-15 সেকেন্ড একটু দাঁড়িয়ে একটু রেস্ট নিয়ে নিলেই আবার নর্মাল হয়ে যাচ্ছে, আবার হাঁটছি। কিন্তু এই এতটা আসার পর, মানে যখন শুরু করেছিলাম না, তখন ব্যাগের ওয়েট অত্যাধিক মনে হচ্ছিল, মানে শ্বাস নিতে কষ্ট হচ্ছিল, তো মনে সব ব্যথা মনে হচ্ছিল। কিন্তু এই মোটামুটি 6 কিলোমিটার আসার পর, মানে গৌরীকুণ্ড থেকে 6 কিলোমিটার আসার পর মনে হচ্ছে যে এখন ইউজ টু হয়ে গেছে, এখন আর অতটা অসুবিধা হচ্ছে না। তবে এখনও আরও 10 কিলোমিটার বাকি আছে, এখনো হাফও আসিনি। দেখি ছোটা লিঞ্চলি গেলে মোটামুটি আমরা হাফ আসবো, তাহলে যাই একেবারে রামবাড়াতে গিয়ে আবার দেখাচ্ছি। এই জায়গাটাতে এসে রাস্তা 2 ধারে ভাগ হয়ে যাচ্ছে, এই দিক দিয়ে যাচ্ছে এই যে ঘোড়া খাচ্চার, ওই দেখো দূরে ওগুলোও যাচ্ছে, এই দেখো ঘোড়া খাচ্চারের লাইন কত বড়, আর এদিক দিয়ে যাচ্ছে পেদাল যাত্রীরা। বন্ধুরা তোমাদেরকে চড়াইখানা দেখাই, এই দেখো দেখতে পাচ্ছ, এই যে এইখান দিয়ে উঠছে, বাবা গো, এই দেখো চড়াই, তারপরে আবার যাচ্ছে, ওই গ্রামটাতে গিয়ে পৌঁছাবে, তারপরেও দেখো ওই দেখো ওখানে উঠছে, আমাদের যেতে হবে ওইখানে। সমস্ত হেলিকপ্টারগুলোকে দেখছি মোটামুটি ওইখানে যাচ্ছে, তাহলে আমাদের ওখানে যেতে হবে।
অর্ধেক প্রায় চলে এসেছি। এখান থেকে কেদার আর 8.5 কিলোমিটার আছে, আর একটু হাঁটলেই হয়ে যাবে। আমরা চলে এসেছি ছোটা লিমচলি, কিন্তু আমাদের সঙ্গে একটা বিপর্যয় হলো। সেটা হচ্ছে এখন শিলা বৃষ্টি স্টার্ট হচ্ছে এবং অঝোরে বৃষ্টি পড়ছে, অঝোরে দেখাচ্ছি। বৃষ্টিটা এখন প্রায় হালকা হয়ে গেছে, প্রচুর শিলা বৃষ্টি পড়েছে। দেখো আমাদের সব কিছু ভিজে গেছে, দেখো জ্যাকেট ফ্যাকেট, এই যে জনির প্যান্ট ভিজে গেছে, রঞ্জন ওই যে। বৃষ্টি থামার পর পথ চলা যেন আরো কষ্টকর হয়ে গেল। পাহাড়ে চড়ার ক্লান্তি তো আছেই, তার সাথে সাথে বৃষ্টি পড়ার ফলে পনির পটি ও মাটি জলের সঙ্গে মিশে রাস্তাকে একেবারে পেছল করে দিয়েছে, যার ফলে চলার সময় এক্সট্রা কনসাস হতে হচ্ছিল। এইভাবেই জল, কাদা, বৃষ্টি, গ্লেশিয়ার সব কিছুকে উপেক্ষা করে আমরা টুকটুক করে হাঁটতে হাঁটতে এগিয়ে চললাম মহাদেবের পবিত্র ভূমির দিকে। তবে আমরা রাস্তায় অনেক কটা শর্টকাট নিয়েছি। বলে রাখা ভালো, শর্টকাট কিন্তু সবসময়ই বিপজ্জনক। এই যে এইখানে রয়েছে বেস ক্যাম্প, আর আমরা শর্টকাট নিয়েছি। আমরা পুরো এক্সহস্টেড, ব্যাটারি লো, মানে 4 কিলোমিটার কিছুতেই 3 কিলোমিটার হচ্ছে না, হেঁটেই যাচ্ছি 4 তো 4ই হচ্ছে না। এখন 3 কিলোমিটার কিছুতেই আর 2 হচ্ছে না। জায়গা নিয়ে 4 কিলোমিটার। এই যে দেখছো হেলিপ্যাড, এখান থেকে 500 মিটার দূরেই রয়েছে মন্দির। আর তোমরা যারা পিট্টু করে যেতে চাও, 300 থেকে 500 টাকার বিনিময়ে পিট্টুও পেয়ে যাবে মন্দির প্রাঙ্গণ অবধি যাওয়ার জন্য। আর ওই যে দেখছো পুল, তার পাশে কালো প্লাস্টিকে ঘেরা রেজিস্ট্রেশন কাউন্টার। এখানে এসে তোমাকে শেষবারের মতন রেজিস্ট্রেশন ভেরিফিকেশন করতে হবে। ভেরিফিকেশন হয়ে গেলে তুমি একটি টোকেন পাবে, যা নিয়ে তোমাকে সাধারণ দর্শনের লাইনে দাঁড়াতে হবে। দর্শন চলে সকাল 6টা থেকে রাত 9:30 অবধি। যাদের ভিআইপি পাস থাকবে বা যারা হেলিকপ্টার বুকিং করবে, তাদের লাইন আবার আলাদা। এখানে বলা বাহুল্য, দুপুর 2টোর পর কিন্তু গর্ভগৃহ সাধারণের জন্য বন্ধ হয়ে যায়। যারা বিশেষ পুজো করবে তাদের জন্য রাত 11টা থেকে 4টে অবধি গর্ভগৃহ খোলা হয় পুজো দেওয়ার জন্য। আমরা যখন কেদারে গিয়ে পৌঁছালাম, ততক্ষণে বৃষ্টিপাত তুষারপাতে পরিণত হয়েছে। টেম্পারেচার -2 ডিগ্রি। সিঁড়ি দিয়ে ওঠার সময় শাড়ি দিয়ে বসে থাকা সাধুদের আশীর্বাদ নিয়ে আমরা চললাম মন্দিরের দিকে এগিয়ে, যা দেখার জন্য এতটা পথ আসা। ক্লান্তির শেষে যখন প্রথমবার মন্দিরের দর্শন পেলাম, জানি না কেন চোখে জল এসে গেছিল। অদ্ভুত রকম এক আবেগে আমার মন উদ্বেলিত হচ্ছিল। আর মন্দিরকে ঘিরে উপত্যকার যে প্রাকৃতিক শোভা, তা আমার মনে জীবদ্দশায় স্বর্গলাভের অনুভূতি জাগাচ্ছিল। হিন্দু শাস্ত্র অনুসারে এই মন্দিরটি নির্মাণ করেন পঞ্চপাণ্ডব, আর পরবর্তীতে আদিগুরু শঙ্করাচার্য এটির পুনর্নির্মাণ করেছিলেন। এই মন্দির সৃষ্টির পেছনে একটি মজার কাহিনী রয়েছে। বলা হয়, কুরুক্ষেত্র যুদ্ধের পর পাণ্ডবদের আত্মীয় হননের পাপ হয়। তখন শ্রীকৃষ্ণ তাদের উপায় হিসেবে মহাদেবের আশ্রয়ে যেতে বলেন, কিন্তু মহাদেব তখন নন্দী রূপে পাণ্ডবদের চোখে ধুলো দিচ্ছিলেন। তাই সে সময় ভীম দৈত্যাকার ধারণ করেন এবং সমস্ত পশুদের আদেশ দেন যে তার পায়ের ফাঁক দিয়ে তারা যেন এক স্থান থেকে আর এক স্থানে স্থানান্তরিত হয়। মহাদেব সে আদেশ না মানলে পাণ্ডবরা খুব সহজেই তাকে চিহ্নিত করে ফেলেন। কিন্তু মহাদেবের ইচ্ছের বিরুদ্ধে তো কোনো কাজ সম্ভব নয়। তাই তিনি যখন পাণ্ডবদের হাতে ধরা দিতে চাননি, তাই পাণ্ডবরা তাকে ধরতেও পারবে না। তাই ওই মুহূর্তেই তিনি ওই মাটিতেই বিলীন হয়ে যান। কিন্তু তার শরীর বিলীন হলেও তার পুঁজটি ওখানেই প্রকট হয়ে থেকে যায়, আর ওই পুঁজটি এখানে বিগ্রহ রূপে পূজিত হয়।
বলা হয় যে মহাদেব এখানে তপস্যারত অবস্থায় থাকেন। 6 মাস মানব দ্বারা পূজিত হন এবং বাকি 6 মাস তিনি দেবতা দ্বারা পূজিত হন। এখানে ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি গর্ভগৃহের ভিতরে নিষিদ্ধ, তাই তোমাদের আমি ভেতরে থেকে বিগ্রহটি আর দেখাতে পারলাম না। শরীর খুব ক্লান্ত থাকায় মন্দির দর্শন করে এবং পুজোর পার্চি কেটে আমরা টেন্টে চলে যাই অল্প একটু রেস্ট নেওয়ার জন্য। তার কারণ রাত্রি 2:30টায় আমাদের পুজোর সময় ধার্য হয়েছে, তখন এসে মন্দিরটি আবার একবার ভালো করে দেখব। এই হলো রাত 1টার ছবি। টেম্পারেচার তখন -2 ডিগ্রি। আমরা পুজো সামগ্রী তথা ঘি, মধু, চন্দন ও অমৃতকুম্ভর জল নিয়ে লাইনে দাঁড়িয়ে পড়েছি। কেদারে এই অমৃতকুম্ভের জলই জ্যোতির্লিঙ্গে চড়ানো হয়। এই কুম্ভ মন্দিরের ঠিক পেছনেই রয়েছে। এক সাধু বাবা সেই জল তুলে দেন। ওই যে দূরে শেড দেওয়া জায়গাটা দেখতে পাচ্ছ, সেখানেই কিন্তু সাধারণ দর্শনের লাইন পড়ে। আমরা এখন বিশেষ পূজার লাইনে আছি দাঁড়িয়ে। বাবা আমার টুপিটা পরিয়ে দে। ঠান্ডা লাগছে? হ্যাঁ, মোটামুটি 1:30 বাজে। আমরা এখন লাইনে দাঁড়িয়ে পড়েছি। দেখো কত বড় লাইন। ও হ্যাঁ, 1:30 AM। আমরা এই আরেকটু পরেই ঢুকে যাবো। এই দেখো এটা আমাদের আগে এই গজলটি আছে। গুড মর্নিং। আজকে আমি পুরো ভাল্লুক সেজে বসে আছি। আজকে 4 জুন 2025। এখানে টেম্পারেচার সকাল 6টা বাজে, টেম্পারেচার -1 ডিগ্রি। প্রচণ্ড ঠান্ডা, একদম সেজন্য প্যাকড। আর এই মুহূর্তে আমি আমার টেন্টে বসে তোমাদেরকে একবার টেন্টটা দেখিয়ে দিই। এটা হচ্ছে গেট দিয়ে ঢুকে এই যে আমাদের এইগুলো দিয়েছিল, ব্ল্যাঙ্কেট দিয়েছিল, আমাদের জামা কাপড় গোছানো হয়ে গেছে, ব্যাগ ট্যাগ গোছানো, এই এরকম অনেক কিছু থাকে। এরকম একটা মোটা রাজাই থাকে, ব্ল্যাঙ্কেট আছে, ব্ল্যাঙ্কেটের নিচে ওই যে এই জিনিসটা আছে, তার নিচে আবার ওই ফোমগুলো দেওয়া আছে। আর ব্ল্যাঙ্কেটও খুব পরিষ্কার, খুব ভালো। এটা হচ্ছে তোমার সঙ্গম ভিউ ক্যাম্প আর কি, টেন্ট। একদম মানে মন্দিরের পাশে, যেখান থেকে ওই লাইন স্টার্ট হয় তোমার টোকেনের মানে দর্শনের, আমরা মোটামুটি সেই জায়গাতেই আছি। আর 200 মিটার ওখান থেকে মোটামুটি। আচ্ছা, তোমাদেরকে না ভিউটা দেখাই এবার। এই হলো সঙ্গম ভিউ টেন্ট সিটি, যার কন্ট্যাক্ট ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। টেন্টের ভাড়া 300 টাকা পার পার্সন। সিঙ্গেল ও ফ্যামিলি 2 প্রকার টেন্টেরই ব্যবস্থা রয়েছে। প্রতিটি টেন্ট সিটিতেই রয়েছে একটি করে বায়ো টয়লেট। ওই যে পাহাড়ের কোলে হলুদ রঙের একটি টেন্ট দেখতে পাচ্ছ, সেটিই হলো টয়লেট। হ্যাঁ, আর একটা কথা তো বলাই হয়নি, প্রতিটি টেন্টেই রয়েছে মোবাইল চার্জিং পয়েন্ট ও লাইটের ব্যবস্থা। বাবা কেদারের দর্শনের পর নাকি ভৈরব বাবার দর্শন করতে হয়। ওই যে পাহাড়টি দেখতে পাচ্ছ, ওখানেই রয়েছে বাবা ভৈরবের মন্দির। এই কেদার মন্দির থেকে প্রায় 1.5 থেকে 2 কিলোমিটার চড়া এর পথ। আর ওই যে পুল দেখতে পাচ্ছ, তার পাশে কেদার বাবার মন্দিরে ঢোকার লম্বা লাইন। চলো আজকে ভেতরে গিয়ে আর একবার সব দেখিয়ে দিই তোমাদেরকে, তারপরে আমরা এখান থেকে বেরিয়ে যাব। মন্দির কপাটের সম্মুখে দ্বার আগলে বসে রয়েছেন নন্দীজি। তার কারণ ভক্তদের প্রার্থনা তিনিই তো নিয়ে যাবেন মহাদেবের কাছে। এরপর আরেকটু ডান দিকে এগোলেই দেখা যাবে এক নাগা সাধুকে। তার কাছেই রয়েছে বিভূতি বা ভস্য, তুমি সেখান থেকে তা নিতে পারো। সেখান থেকে আরেকটু এগোলেই বাঁ হাতে পড়বে গর্ভগৃহ। এখানেই কিন্তু আমরা কাল রাতে পুজো দিয়েছিলাম। সেখান থেকে আরেকটু এগোলেই হাত পা ধোয়ার জল এবং পানীয় জলের ব্যবস্থা রয়েছে। এর পাশেই রয়েছে কাউন্টার, যেখানে তোমরা জুতো বা ব্যাগ
কিছু টাকার বিনিময়ে জমা রাখতে পারবে কিছুক্ষণের জন্য। মন্দিরের পেছনটায় আরেকটু এগোলেই ভিআইপি লাইন, আর ওই যে দেখছো অনেক লোক এক জায়গায় জমা হয়ে রয়েছে, সেটিই হলো অমৃত কুম্ভ। এই সাধু বাবাই ভেতর থেকে জল তুলে দেন। এইখানে এই যে দেখতে পাচ্ছ, এই যে লেখা কার্যালয়, এইখানে তোমাকে পুজো দিতে হলে বিশেষ পুজো যারা দেবে তাদের পার্চি এখান থেকে দেবে। কিন্তু মজাটা হচ্ছে বিশেষ পার্চি তো দেবে এখান থেকে, কিন্তু তোমাকে তার জন্য টোকেন কালেক্ট করতে হবে। সেই টোকেন আবার দেবে হচ্ছে তোমার 11টা থেকে দেওয়া স্টার্ট হয়। সেই টোকেন 11টা থেকে তোমাকে দেবে। ওই টোকেন না থাকলে এখানে তুমি পার্চি পাবে না। 250 জনের বেশি পুজো দেওয়ানো হয় না। তো তোমাকে সকালবেলায় এসে 11টার মধ্যে ওই টোকেন কালেক্ট করতে হবে। সেই টোকেন নিয়ে বেলা 4টের সময় এখানে লাইন হয় হচ্ছে তোমার ইয়ের জন্য, পার্চির জন্য। এবার লাইন দেবে, সেখানে 1100 টাকা। এখন শুধু কি ওটা ষোড়শোপচার পুজোটাই একমাত্র হয় 5500 টাকায়। এবার ওইখান থেকে তুমি ফ্যামিলি 5 জন মিলে পুজো করতে পারবে। ওই পার্চিটা এখান থেকে তোমাকে দেবে। তারপরে তো ওইখানে যে টাইম লেখা থাকবে সেই সেই পুজো আবার হয় রাত্রি 11টা থেকে। সেই টাইমে এসে তোমাকে যে টাইম লেখা থাকবে, আমাদের যেমন রাত্রি 2:30 লেখা ছিল, তার 1 ঘন্টা আগে এসে লাইনে দাঁড়িয়ে পড়তে বলেছিল। আমরা লাইনে দাঁড়িয়েছি এবং আমাদের পুজো বেশিক্ষণ না, মোটামুটি ধরো আধ ঘন্টা না 45 মিনিটের মধ্যে পুজো হয়ে গেছে। এবং তোমাকে গর্ভগৃহে ঢুকে তুমি জ্যোতির্লিঙ্গ ছুঁয়ে ঘি মধু এগুলো দিয়ে পুজো করতে পারবে। ওখান থেকে গঙ্গা জল দেয়, এখান থেকে আবার একটা প্রসাদও দেয়, তো সেগুলো তুমি চড়াতে পারবে। কিন্তু তোমার ঘি মধু চন্দন এগুলো তোমাকে নিজে থেকে পূজা সামগ্রী আনতে হবে। আর তোমাকে দক্ষিণা তো দিতেই হবে। এরকম করে এখানে পুজো সম্পন্ন হয় এবং খুব সুন্দর করে পুজো হয়। এখানে পণ্ডিতজিরা থাকে, তুমি পণ্ডিতজিদের দ্বারাও এই পুজো করাতে পারো। আমাদের সঙ্গে একটা মিরাকল হয়েছিল। আমরা তো ঢুকেছি বিকেল 4টে, আমাদের কাছে টোকেন ছিল না। সবই মহাদেবের কৃপা। কি করে যে হলো জানি না, আমার মনটা খুব খারাপ হয়ে গেছে, আমি পুজো দিতে পারবো না। এবারে আর দর্শন, তখন গর্ভগৃহের দর্শনও হয় না, কারণ 2টোর পরে আর গর্ভগৃহে দর্শন করায় না। তো এই যে দর্শনের যে লাইনটা দেখো, এই যে লাইন দিয়েছে, এই দর্শন 2টো অবধি যেটা, সেটা হচ্ছে তোমার গর্ভগৃহে দর্শন করাবে, কিন্তু 2টোর পরে আর দর্শন হয় না। তো আমার মনটা খুব খারাপ হয়ে গেছে যে আমি আর গিয়ে করতে পারবো না। কিন্তু তারপরেই যা দেখলাম, হঠাৎ করে একটা ছেলে আমার কাছে এসে বলছে যে দিদি আপনি কি টোকেন খুঁজছিলেন? আমি বললাম হ্যাঁ। বলছে আমার কাছে না একটা এক্সট্রা টোকেন আছে, আমি 2টো টোকেন তুলেছিলাম, আপনি যদি নেন নিতে পারেন। তখন আমি বললাম হ্যাঁ আমার তো লাগবে, কারণ আমি তাহলে পুজো দিতে পারি। তখন দিয়ে দিল, বলে এই টোকেন নিয়ে আপনি পার্চি কিনে নিন। আমি তখন ওকে থ্যাঙ্কস জানাবো কি, ও বলছে এগুলো সবই বাবার কৃপা। সত্যিই বাবার কৃপা। আমি ভাবতেই পারিনি যে আমি পুজোটা দিতে পারবো। তো হর হর মহাদেব। এই দেখো এখনো সেই বিপর্যয়ের ছবি আঁকা, কি অবস্থা হয়েছিল। আর এই বিপর্যয়েই কিভাবে এই পাহাড়টার 2 দিক থেকে জল এসছিল, কিন্তু সেই বিপর্যয় থেকে মন্দিরকে রক্ষা করেছে যে সে হচ্ছে এই ভীমশিলা। এই দেখো মন্দিরের পেছনের দিকে একটি খালি জায়গা রয়েছে, যেখানে সকলে পাথর সাজিয়ে নিজেদের মন্দির তৈরি করে এবং নিজের মনের ইচ্ছা মহাদেবের চরণে সমর্পণ করে আসে। আমরাও একটি মন্দির তৈরি করলাম এবং আমাদের মনস্কামনাও মহাদেবের চরণে রেখে এলাম। এরপর মন্দিরের অল্প মাটি সঙ্গে নিয়ে আমরা চললাম আদিগুরু শঙ্করাচার্যের মন্দিরের দিকে, যা বিপর্যয়ের সময় সম্পূর্ণরূপে ভেঙে গিয়েছিল। এখন সেটি আবার পুনর্নির্মাণ হচ্ছে। আমরা এখন কোথায়? এই দেখো উনিকে চিদানন্দ রূপম শিবোহম শিবোহম।
চলো আদিগুরু তাহলে শঙ্করাচার্য। আদিগুরু শঙ্করাচার্য। তাহলে আমাদের মোটামুটি কেদার দর্শন হয়ে গেল। এবার আমরা আমাদের গন্তব্যে আবার ফিরবো। নিয়ে নিয়েছি লাঠি, পরে নিয়েছি রেনকোট। এবার চলো। এরপর গ্লেশিয়ার, নদী, ঝর্ণা, পাহাড়, মেঘ সব কিছুকে ভোলে বাবার কাছে গচ্ছিত রেখে সবার মঙ্গল কামনা করে আমরা চললাম আমাদের ঠিকানায়। আবার দেখা হবে অন্য কোথাও, অন্য সময়। কেদারনাথ কে না যেতে চাই বলো? এখানকার যাত্রাপথের প্রাকৃতিক শোভা যেমন তোমার চোখ জুড়িয়ে দেবে, গন্তব্যে পৌঁছে সেখানকার আধ্যাত্মিক তরঙ্গকে অনুভব করার পর তোমার মনও জুড়িয়ে যাবে। তাই একই যাত্রাপথে দুরকম ফল পেতে কার না ভালো লাগবে। তবে আমার পার্সোনালি মনে হয় যে এই ধরনের যাত্রা বা চারধাম যাত্রা তোমরা যদি কোনো ট্যুর অপারেটরের সঙ্গে না গিয়ে নিজেরা প্ল্যান করো তাহলে সেটা অনেক বেশি ভালো হবে। তো যারা নিজেরা প্ল্যান করে এরপরে কেদার যেতে চাও তাদের জন্য আমার এই পরবর্তী পর্বটা ভীষণ ইম্পর্টেন্ট হতে চলেছে। পরবর্তী পর্বের সঙ্গে সঙ্গে আমি আমার আগের পর্বের কথাটাও একটু বলে ফেলি। আমার আগের পর্বে তোমাদের মনে আছে আমি একটি প্রশ্ন করেছিলাম, তো যারা পর্বটি দেখোনি তারা আমার চ্যানেলে গিয়ে আগের দুটি পর্ব দেখে আসতে পারো। তো আমার আগের পর্বের প্রশ্ন ছিল, আমার যাত্রাপথে বিশেষ কোন মন্দিরটি আমি দেখেছিলাম যার সঙ্গে কেদারনাথ বিপর্যয়ের একটি যোগসূত্র রয়েছে। আর সেই উত্তরটি হলো ধারী দেবীর মন্দির। এই উত্তর আমাকে অনেকেই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়েছিল এবং আনন্দের বিষয় হলো প্রত্যেকের উত্তরই সঠিক ছিল। তো আজকের পর্বের প্রশ্নটা আমি চটপট করে ফেলি। আজকের পর্বের প্রশ্ন হলো, কেদারনাথ ধামে জ্যোতির্লিঙ্গে গঙ্গা জলের পরিবর্তে আমরা কোন জল ব্যবহার করি? আর সেই জল কিন্তু হিন্টস দিচ্ছি, সেই জল কিন্তু মানে মন্দিরের চত্বরেই পাওয়া যায়। তো যাই হোক, তোমরা আমাকে উত্তর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আর আমি এই উত্তর আগামী পর্বে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তাহলে এই পর্ব তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করো। আর এই ধরনের আরও কন্টেন্ট পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করো। সাবস্ক্রাইব করবার পর অবশ্যই কিন্তু তার পাশে বেল বাটনটিকে প্রেস করে দিও, তার কারণ যখন আমি নতুন কোনো ভিডিও আমার চ্যানেলে পোস্ট করব তোমাদের কাছে ইনস্ট্যান্ট নোটিফিকেশান পৌঁছে যাবে। আর হ্যাঁ, আমি এমনিতে সমস্ত রকম ইনফো আমার ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দিয়েছি। তারপরেও যদি তোমাদের কোনো জিজ্ঞাসা থাকে আমাকে কমেন্ট করেও জানাতে পারো, আদারওয়াইজ আমাকে ইনস্টাতে ডিএমও করতে পারো। তাহলে আজ এইটুকুই থাক, পরের পর্বে আবার দেখা হচ্ছে। ততক্ষণের জন্য টাটা, টেক কেয়ার অ্যান্ড স্টে টিউনড।